আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। সাথে রয়েছি বরাবরের নেই আমি শাকিল হাসান মৃদুল। আজকে আপনাদের এই টপিকের উপর একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে এবং আপনাদের যাদের সভ্যতা এবং বৈশ্বিক ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে প্রবলেম রয়েছে, আজকের ক্লাসে আমরা এত সুন্দর করে শিখবো যেন আপনাদের পরবর্তীতে আর এই টপিক নিয়ে কোনো ঝামেলা না থাকে। সবাই দ্রুত সময়ের ভিতরে একটু জানিয়ে দেন কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছেন এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। দ্রুত সময়ের ভিতরে সবাই যুক্ত হয়ে যান এবং আপনারা প্রতিদিন যে কাজটা করেন ক্লাসটা দ্রুত সময়ের ভিতরে শেয়ার করে দেন। আজকেও ক্লাসটা শেয়ার করে দেন দ্রুত সময়ের ভিতরে, ক্লাসটা শেয়ার করে দেন এবং শেয়ার ডান লিখে জানান। ওকে, আমরা খুব অল্প সময়ের ভিতরেই মূল ক্লাসে চলে যাব এবং আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে বৈশ্বিক যে বিশ্বের সভ্যতাগুলো রয়েছে। আজকের আলোচনার টপিক হচ্ছে সভ্যতা এবং বিশ্বের যে বৈশ্বিক ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে বা উপজাতি রয়েছে, এই উপজাতিগুলো আমরা শিখবো চিত্রের সাহায্যে, যে কোন জায়গায় কে বসবাস করে, কোন জায়গায় কোন সভ্যতা গড়ে উঠেছিল, এইগুলো আমরা শিখবো। তো সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটাতে যুক্ত হয়ে যান এবং ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে জানান। আমরা খুব অল্প সংখ্যক যুক্ত হয়েছি, সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। অনেকেই যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন, সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যায়। যার যার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দেই যেন আপনার বন্ধুরাও ক্লাসটাতে যুক্ত হওয়ার সুযোগটা পায়। ওকে, আজকে আমার ক্লাস শুরু করার আগে হচ্ছে আমি আজকে যে সভ্যতাটা পড়বো, এই সভ্যতাটা আমরা কিভাবে পড়বো সেটা দেখে ফেলি। দেখেন, এইটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র। এটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। এরপর এই অংশ জুড়ে হচ্ছে আফ্রিকা মহাদেশ, উপরে হচ্ছে ইউরোপ, আর এই অংশ জুড়ে হচ্ছে মধ্যপ্রাচ্য। সবাই যুক্ত হতে থাকেন দ্রুত। আমরা মানচিত্রটা অঙ্কন করে রাখি। এই অংশটুকু হচ্ছে দক্ষিণ এশিয়া। ওকে, তারপরে এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই হচ্ছে পৃথিবীর মানচিত্র এবং আজকে আমরা মানচিত্রের সাহায্যে বিশ্বের যে সভ্যতাগুলো রয়েছে এই সভ্যতাগুলো শিখব। আমরা অনেক কম সংখ্যক যুক্ত হয়েছি, বাকিরা একটু দ্রুত যুক্ত হয়ে যান, আমি তারপরে ক্লাসটা শুরু করব। ওকে, অনেক কম সংখ্যক যুক্ত হয়েছি, সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে জানান, তারপরে আমরা হচ্ছে মূল ক্লাসে প্রবেশ করব। আমরা খুবই অল্প সংখ্যক যুক্ত হয়েছি। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছেন, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, টাঙ্গাইল থেকে অনেকজনই যুক্ত হয়েছেন। সবাই ক্লাসটা শেয়ার করে ডান লিখে জানাই। ওকে, এবং আমরা এই সভ্যতাগুলো মানচিত্রের সাহায্যে পড়ব। আমরা জানি সভ্যতা থেকে প্রশ্ন আসে তিন ভাবে। এক, সভ্যতার অবস্থান, সভ্যতার অবদান, তারপর হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এই তিনটা জায়গা থেকে হচ্ছে সভ্যতা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দেই। এখনো আমরা সর্বোচ্চ সংখ্যক যুক্ত হয়নি, যতক্ষণ না যুক্ত হবো ততক্ষণ আজকে ওয়েটই করব, কারণ আপনাদের আগ্রহের উপরেই কিন্তু ডিপেন্ড করে এই ফ্রি ক্লাসগুলো। আপনারা যদি আগ্রহ কম দেখান সেক্ষেত্রে হচ্ছে ক্লাসের পরিমাণ বা ফ্রি ক্লাস কিন্তু আপনাদের দিনে 2টা করে হচ্ছে। তো আপনারা সবাই যুক্ত হয়ে ক্লাসটা শেয়ার করে দেন। দেখেন, মানচিত্র অঙ্কন করার পর আমরা প্রতিদিনের ন্যায় এই যে আমাদের বিজয় যাত্রা, প্রতিদিন ফ্রি ক্লাস টাইম হচ্ছে রাত 9টা। কয়টায়? রাত 9টায়। আর এক্সাম দিবেন হচ্ছে রাত 8টায়। এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বিজয় যাত্রা, এখানে হচ্ছে এই ক্লাসগুলো পরবর্তীতে আপনাদের জন্য আবার আপলোড করা হয়, যেন আপনারা
এই ক্লাসগুলো কোনোভাবে মিস না করেন। দেখেন প্রথম প্রশ্নের উত্তর করবেন এবং এইটার ব্যাখ্যায় আমি হচ্ছে পুরো সভ্যতাগুলো শেষ করব। ওকে, দ্রুত সবাই এটার উত্তর করবেন এবং আমি ব্যাখ্যায় এই সভ্যতা নিয়ে আলোচনা করব। দেখেন এই সভ্যতাটা আসছে কোথা থেকে, পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, তারপর আমরা ওই সভ্যতা নিয়ে আলোচনা শুরু করব। দ্রুত সবাই যুক্ত হয়ে, এখনো যারা যুক্ত হয়নি দ্রুত সবাই যুক্ত হয়ে ক্লাসটা শেয়ার করে দেই এবং বন্ধুদের মেনশন করে দেই। আমরা আজকে অনেকটা হতাশ যে আপনারা সর্বোচ্চ সংখ্যক যুক্ত হননি আজকে। দেখেন কাদের মাঝে পেলোপনেসীয় যুদ্ধটা সংগঠিত হয়, তাহলে দেখেন আমরা জানি এই পেলোপনেসীয় সভ্যতাটা গড়ে ওঠে, এটা হচ্ছে এই সভ্যতা। কি সভ্যতা? এই অংশে হচ্ছে যে সভ্যতাটা গড়ে ওঠে, এই অংশটা হচ্ছে গ্রিক। তাহলে এই অংশ গ্রিসকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে ওঠে এইটা হচ্ছে গ্রিক সভ্যতা। এই গ্রিক সভ্যতার দুইটা নগরী ছিল, একটা হচ্ছে অ্যাথেন্স আরেকটা হচ্ছে স্পার্টা। অ্যাথেন্স এবং স্পার্টা, এই অ্যাথেন্সটা ছিল হচ্ছে গণতান্ত্রিক আর স্পার্টাটা ছিল হচ্ছে সামরিক। এবং গণতন্ত্রের সূচনা হয় এই জায়গাটা থেকে। কোন জায়গাটা থেকে? এই গ্রিক সভ্যতা। আমরা জানি এদের অবদান কিসে? জ্যামিতিতে, চিকিৎসা শাস্ত্রে এদের অবদান রয়েছে। এবং এদের যে দার্শনিক, গুরুত্বপূর্ণ দার্শনিক আমরা এইটা দিয়ে মনে রাখি, স্পা দিয়ে, যে হচ্ছে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল আর হচ্ছে আলেকজান্ডার। এবং এদের গুরুত্বপূর্ণ দুইটা বই, প্লেটোর হচ্ছে দ্য রিপাবলিক হচ্ছে প্লেটো, এরিস্টটলের হচ্ছে দ্য পলিটিক্স। তাহলে এই সভ্যতাটা কোথায়? আপনারা যারা এখন উত্তর করেননি দ্রুত একটু উত্তর করে ফেলেন তো। এই প্রশ্নটার উত্তর কি হবে? পেলোপনেসীয় যুদ্ধ কাদের মাঝে সংগঠিত হয়েছিল? আর এই সভ্যতাটা মেইনলি হচ্ছে গ্রিক সভ্যতাকে নির্দেশ করে। এই জায়গায় যে সভ্যতাটা গড়ে ওঠে, দেখেন প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে চিত্র অঙ্কন করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা ইউরোপ, আর এই অংশ জুড়ে হচ্ছে ইউরোপ। ইউরোপের এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে গ্রিস। এবং এইখানেই গড়ে ওঠে গ্রিক সভ্যতা। এইখানেই গড়ে ওঠে হচ্ছে গ্রিক সভ্যতা। এই সভ্যতাটার নাম হচ্ছে গ্রিক সভ্যতা। কোন সভ্যতা? এই গ্রিসকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে গ্রিক সভ্যতা। এখানে দুইটা নগরী ছিল, একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে অ্যাথেন্স। এদের মাঝে যে যুদ্ধটা হয় এই যুদ্ধটার নামই ছিল পেলোপনেসীয় ওয়ার। এই যুদ্ধটার নাম হচ্ছে পেলোপনেসীয় ওয়ার। আমি আরেকটু ধারণা আপনাদের যে সভ্যতাগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নেওয়া উচিত সেটা নিয়ে আমি একটু ধারণা দিয়ে নেব। ওকে, সেটা নিয়ে একটু ধারণা দিয়ে নিব যেন আপনারা হচ্ছে এইটা নিয়ে ধারণা দিয়ে পরের প্রশ্নগুলো উত্তর করতে পারেন। আমি একটু প্রথমে মানে হচ্ছে আগে আলোচনা করে নিই একটু। আর এদের দার্শনিকগুলো আমি বললাম এবং এদের বইগুলো বললাম। অবদান হচ্ছে কিসে? জ্যামিতিতে, তারপর হচ্ছে চিকিৎসা শাস্ত্রে এবং অনেক দর্শন শাস্ত্রে এদের অবদান ছিল। তাহলে এই প্রশ্নের উত্তরটা, আচ্ছা ওই কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এই কালারটা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে স্পার্টা এবং অ্যাথেন্সের মাঝে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে স্পার্টা এবং অ্যাথেন্সের মাঝে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। ওকে, এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এখন আসেন আমরা সভ্যতা পড়ার জন্য আসছি। এই সভ্যতার মাঝে সব থেকে প্রাচীন সভ্যতাটা একটু পড়ে আসি। পৃথিবীর এই যে অংশে, এখানে হচ্ছে সিরিয়া, এখানে হচ্ছে ইরাক, এই জায়গাকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে ওঠে এই সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমীয়। এই সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তাহলে পৃথিবীর সব থেকে প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কি সভ্যতা?
মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে হচ্ছে সিরিয়া, ইরাক এই অঞ্চলটাকে কেন্দ্র করে, এই অঞ্চলটাকে কেন্দ্র করে গড়ে ওঠে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতার হচ্ছে চারটা ভাগ, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালোডীয় আর হচ্ছে অ্যাসিরীয়। এই যে চারটা ভাগ, এই চারটা ভাগ আমরা খুব সুন্দর করে মনে রাখবো এবং এদের অবদানটাও সুন্দর করে মনে রাখবো। ওকে, এখনো আমরা সর্বোচ্চ সংখ্যক যুক্ত হয়নি, ক্লাসটা শেয়ার করেনি, এটা কিন্তু প্যাথেটিক। আপনারা মাত্র 90 জন ক্লাসটা শেয়ার করেছেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলি দ্রুত। আমি কালার চেঞ্জ করে নিচ্ছি, সবাই একটু শেয়ার করে নেন দ্রুত। এখন দেখেন এই অংশে কোন সভ্যতা গড়ে ওঠে? মেসোপটেমীয় সভ্যতা। এর ভাগ হচ্ছে চারটা, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে ক্যালোডীয়। এদের অবদানটা আমাদের মাস্ট পড়তে হবে, এদের অবদানটা আমাদের মাস্ট পড়তে হবে। দেখেন সুমেরীয়দের অবদান, আমি এগুলো আবার আলোচনা করব। সুমেরীয়দের অবদান হচ্ছে চাকা আর হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতি। কিউনিফর্ম লিখন পদ্ধতি হচ্ছে সুমেরীয়দের অবদান। চাকা এবং কিউনিফর্ম লিখন পদ্ধতি এটা আবিষ্কার হচ্ছে সুমেরীয়দের, এবং এদের এই কিউনিফর্ম রীতিতে একটা মহাকাব্য রয়েছে, এটার নাম হচ্ছে গিলগামেশ, এটার নাম হচ্ছে গিলগামেশ। তারপর ব্যাবিলন, ব্যাবিলনদের অবদান হচ্ছে আইন সংকলনে। এই আইনগুলো অনেকটা প্রতিহিংসা পরায়ণ ছিল, আইন সংকলনে এদের অবদান ছিল। যেমন হচ্ছে চোখের বদলে চোখ, তারপরে হচ্ছে জীবনের বিনিময়ে জীবন, মানে হচ্ছে যা চাইবে সেটার, মারের বদলে মার, এইরকম বদলা টাইপ। কাদের? ব্যাবিলনেদের। এবং এখানে আইন সংকলক ছিলেন গুরুত্বপূর্ণ, তার নাম ছিল হাম্বুরাবি, গুরুত্বপূর্ণ ছিল হাম্বুরাবি। এরপর হচ্ছে অ্যাসিরীয়। অ্যাসিরীয়রা হচ্ছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। অ্যাসিরীয়রা হচ্ছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে, এবং এই যে পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশ রেখায় ভাগ করে কারা? এই অ্যাসিরীয় সভ্যতার মানুষজন। কারা করে? অ্যাসিরীয় সভ্যতার মানুষজন। অক্ষাংশ দ্রাঘিমাংশে এবং বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ। এরপর ক্যালোডীয়। ক্যালোডীয়, এই চারটা আমি আগেই বিশ্লেষণ করে দিচ্ছি, সব থেকে প্রাচীন এই কারণে এটা থেকে প্রশ্ন বেশি আসে। ক্যালোডীয় সভ্যতার অবদান হচ্ছে ঝুলন্ত উদ্যান, ঝুলন্ত উদ্যান, এবং এরা হচ্ছে 12 জোড়া ঘন্টার সাহায্যে দিনকে ভাগ করে এবং সপ্তাহ যে 7 দিনে, এই গণনা পদ্ধতিটা আবিষ্কার করে কারা? ক্যালোডীয় সভ্যতার। আচ্ছা, কালার যেটা বোঝা যায় আমি এটা দিয়ে লিখবো। ওকে, এখন দেখেন এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতার যে চারটা ভাগ, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে ক্যালোডীয়, এদের অবদান। আর মেসোপটেমিয়া শব্দের হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই দুই নদীটা হচ্ছে একটা ফুরাত আর একটা হচ্ছে দজলা। এই দুইটা নদী, দজলা এবং ফুরাত, এই দুইটা নদীর অববাহিকায় এই সভ্যতাটা গড়ে ওঠে। এবং এটা কি নির্ভর সভ্যতা ছিল? সেচ নির্ভর সভ্যতা। ওকে, আমাদের মেসোপটেমিয়া সভ্যতাটা ক্লিয়ার। ওকে, মেসোপটেমিয়া সভ্যতাটা আমাদের ক্লিয়ার। এরপর আমি আলাদা করে আবার সভ্যতাগুলো দেখাবো অবস্থানটা লাস্টের দিকে। এখন আমরা প্রশ্নে যাই। দেখেন এইটার উত্তর যারা অ্যাথেন্স এবং স্পার্টা করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, গ্রিক সৌন্দর্যের দেবীকে কি নামে ডাকা হয়? অ্যাথেনা, ভেনাস, হেলেন আর হচ্ছে আফ্রোদিতি। কি বলা হয়? গ্রিক সৌন্দর্যের দেবী। আচ্ছা, সবসময় সাদা কালারই ব্যবহার করব, সমস্যা নেই। দেখেন গ্রিক সৌন্দর্যের দেবী কি বলা হয়? উত্তর করেন দ্রুত। গ্রিক সৌন্দর্যের দেবী, দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর করেন, এইটার উত্তর কি হবে? যারা ক্লাসটা শেয়ার করেছেন তাদের জন্য তো এই পিডিএফটা আপলোড করা হবে অবশ্যই। আর এখনো আপনারা অনেকেই ক্লাসটা শেয়ার করেননি, ক্লাসটা একটু শেয়ার করে নেন যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি। আমরা আশানুরূপ স্টুডেন্ট যুক্ত হয়নি আজকের ক্লাসে। দ্রুত উত্তর করি, পিডিএফে সবকিছু বোঝা যায়। গ্রিক সৌন্দর্যের দেবী
কাকে বলা হয়? এটা একটু দ্রুত উত্তর করে ফেলেন। আর যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলি। যারা উত্তর করেছেন গ্রিক সৌন্দর্যের দেবী হচ্ছে আফ্রোদিতি, তাদের উত্তর সঠিক হয়েছে। গ্রিক সৌন্দর্যের দেবী হচ্ছে আফ্রোদিতি। এরপর ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? এটা অনেকবার চাকরির পরীক্ষায় আসছে, এটার উত্তর করে ফেলেন। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? এটা উত্তর করে ফেলেন। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? হ্যাঁ, এটার উত্তর সবাই জানেন। এটার উত্তর হচ্ছে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্কে। এটার উত্তর হচ্ছে তুরস্ক। এরপর আসেন, সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এখন আমরা যাই সিন্ধু সভ্যতা মানচিত্রের কোন অংশে অবস্থিত। দেখেন সিন্ধু সভ্যতা মানচিত্রের কোন অংশে অবস্থিত। দেখেন এটা আফ্রিকা, উপরে হচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, তারপর এই হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ না অঙ্কন করলে আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনটা দক্ষিণ এশিয়া। ওকে, দক্ষিণ এশিয়ার এই অংশে হচ্ছে একটা দেশ, এই দেশটার নাম হচ্ছে, দেখেন এই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে ওঠে এইটার নাম হচ্ছে পাকিস্তানের সিন্ধু নদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে এইটাই হচ্ছে সিন্ধু সভ্যতা। খুব সুন্দর করে চিত্র দিয়ে দেখেন, একবার দেখলে যেন আর নতুন করে পড়তে না হয়। সিন্ধু সভ্যতা কোথায় তাহলে? সিন্ধু সভ্যতার অবস্থানটা কোথায়? এই যে অংশ জুড়ে, পাকিস্তানের এই অংশ জুড়ে হচ্ছে সিন্ধু সভ্যতা। আর সিন্ধু সভ্যতা যে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এটা হচ্ছে সিন্ধু নদ। আর যারা এই সভ্যতাটা গড়ে তোলে এরা হচ্ছে দ্রাবিড়। তাহলে সিন্ধু সভ্যতা কারা গড়ে তোলে? দ্রাবিড়রা গড়ে তোলে, এবং সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতাটা গড়ে ওঠে। এবং সিন্ধু নদ কেন্দ্র করে ছাড়াও সিন্ধুর উপনদী যে রাবি রয়েছে এটাকে কেন্দ্র করেও এই সভ্যতার একটা অংশ গড়ে ওঠে। দুইটা গুরুত্বপূর্ণ নগরী, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। সভ্যতার দুইটা নগরী হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। এবং এই সভ্যতার অবদানটা আমরা একটু দেখি কি অবদান। বাটখারার ব্যবহার, এই সভ্যতা হচ্ছে কি করে? বাটখারার ব্যবহার। এই সভ্যতার মানুষ প্রথম হচ্ছে বাটখারার ব্যবহার, তারপর হচ্ছে দালান কোঠা। তখনই তারা হচ্ছে ওই অত আগেই তারা হচ্ছে দ্বিতল ভবন বা দালান কোঠা নির্মাণের বিষয়টা জানতো। কারা? এই সিন্ধু সভ্যতার মানুষজন। এছাড়াও এরা হচ্ছে গোসলের জন্য বা হচ্ছে পানি বা পয়নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা এটারও আবিষ্কার তারা ওই সময় করে। কারা করে? এটা সিন্ধু সভ্যতা। এছাড়াও তারা গোসলের জন্য যে চৌবাচ্চা, আমরা যে ছোটবেলা করতাম চৌবাচ্চা ও নলের অঙ্ক এখনো চাকরি পরীক্ষায় করি, এই চৌবাচ্চা আসছে হচ্ছে এদের কাছ থেকে। তাহলে সিন্ধু সভ্যতার অবস্থানটা কোথায়? হ্যাঁ, সভ্যতা অনেক গুরুত্বপূর্ণ প্রাইমারি পরীক্ষায়। সভ্যতা দেখেন এই যে অংশটুকু পাকিস্তানকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে, এবং এই সভ্যতার গড়ে তোলে কারা? দ্রাবিড়রা। এবং সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতাটা গড়ে ওঠে। এর দুইটা নগরী, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। তারা বাটখারার ব্যবহার, দালান কুঠা, তারপর হচ্ছে চৌবাচ্চা এবং পানির যে পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নত মানের এইটা তারা তখনই আবিষ্কার করে। কারা? এই সিন্ধু সভ্যতার মানুষজন। আশা করি এই সভ্যতা ক্লিয়ার হয়েছে। তাহলে সিন্ধু সভ্যতা কোন নদীর অববাহিকায় গড়ে ওঠে? যারা উত্তর করেননি দ্রুত একটু উত্তর করে ফেলি তো। যারা এখন উত্তর করেননি দ্রুত একটু উত্তর করে ফেলি। এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে ফেলি, এইটার উত্তর কি হবে?
দ্রুত উত্তর করে ফেলি। এইটার উত্তর কি হবে? এইটা আপনাদের হচ্ছে দেওয়া আছে, এই পিডিএফ গুলো দেখবেন পেজে দেওয়া আছে, এই পিডিএফ গুলো কিন্তু দেওয়া আছে। যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি, এই যে এরকম ক্লাসগুলো আমরা আপনাদের জন্য আয়োজন করে থাকি সবার মাঝে যেন পৌঁছে যায় এর জন্য, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করে দেন। ওকে, এইভাবে পড়লে আপনাদের মনে থাকবে যে সভ্যতাটার অবস্থান কোথায়। একজন কমেন্ট করেছেন হচ্ছে মহেঞ্জোদারো অর্থ কি? মহেঞ্জোদারো অর্থ হচ্ছে মৃতের ঢিবি, মানে হচ্ছে মৃতের ঢিবি বলা হয় এই মহেঞ্জোদারো অর্থ, ঠিক আছে? মনে রাখবেন এটা। তারপর দেখেন বাটখারার ব্যবহার, সকল কিছু আমরা পড়লাম। সিন্ধু সভ্যতা থেকে যদি প্রশ্ন আসে আমরা আশা করি উত্তর করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে সিন্ধু নদের অববাহিকায়, সিন্ধু। দেখেন তারপর 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস, এই গণনা রীতি কারা আবিষ্কার করে? এখন দেখেন এই সভ্যতা কারা? এই সভ্যতার অবস্থান ছিল আফ্রিকা মহাদেশে। কোথায়? আফ্রিকা মহাদেশের এই যে অংশ, এই দেশটা হচ্ছে মিশর। আফ্রিকা মহাদেশের এই অংশে যে দেশটা, এটা হচ্ছে মিশর। এই অংশে যে দেশটা, এই অংশের দেশটার নাম হচ্ছে মিশর। তাহলে এই অংশটুকুতে যে সভ্যতাটা গড়ে ওঠে এটার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতার অবদান ছিল হচ্ছে পিরামিড এবং স্ফিংস তৈরিতে। মিশরীয় সভ্যতার অবদান ছিল পিরামিড এবং স্ফিংস তৈরিতে। স্ফিংসটা হচ্ছে, মুখটা হচ্ছে সিংহের মতো, বাকি বডিটুকু হচ্ছে মানুষের মতো, দেখবেন, বা মুখটা হচ্ছে মানুষের মতো, বাকি বডি হচ্ছে সিংহের মতো, উল্টা বললাম। এটা হচ্ছে স্ফিংস। আর পিরামিড, পিরামিড তৈরিতে প্রসিদ্ধ ছিল হচ্ছে মিশরীয়রা। আবার সব থেকে বেশি পিরামিড রয়েছে হচ্ছে সুদানে, সব থেকে বেশি পিরামিড রয়েছে হচ্ছে সুদানে, মনে রাখবেন। আর এইখানে যে নদীকে কেন্দ্র করে এই সভ্যতাটা গড়ে ওঠে, এই নদীটা হচ্ছে নীলনদ। এই নদীটার নাম হচ্ছে নীলনদ। এই নদীটার নাম নীলনদ। এবং এই নীলনদের অববাহিকায়, এবং মিশরকে বলা হয় নীলনদের দান। মিশরকে কি বলা হয়? নীলনদের দান। এবং মিশরের রানী কিউপেট্রাকে বলা হয় সার্পেন্ট অব দ্য নাইল। কি বলা হয়? সার্পেন্ট অব দ্য নাইল। সার্পেন্ট অব দ্য নাইল বলা হয় মিশরের রানী কিউপেট্রাকে। আর মিশরকে নীল নদের দান এটা বলেছেন কে? এটা বলেছেন হেরোডোটাস। কে বলেছেন? হেরোডোটাস। এরপর দেখেন মিশরীয় সভ্যতার আরো কি অবদান। তারা হচ্ছে একটা লিখন পদ্ধতি আবিষ্কার করে যেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স। তাহলে এই অংশ জুড়ে দেখেন মিশরীয় সভ্যতা এবং এই সভ্যতার অবদানগুলো পড়লাম। তারা হচ্ছে পিরামিড তৈরি করত, তারা হচ্ছে স্ফিংস তৈরিতে অভ্যস্ত ছিল, মানে হচ্ছে তৈরি করতে পারত। মিশরের রানী কিউপেট্রাকে বলা হয় সার্পেন্ট অব দ্য নাইল। আর নীল নদের অববাহিকায় এই সভ্যতাটা গড়ে ওঠে। আর এই মিশরকে বলা হয় নীল নদের দান। আর সব থেকে বেশি পিরামিড রয়েছে সুদানে। আর মিশরীয়দের সভ্যতার আরো গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে, হ্যাঁ আপনাদের কমেন্টগুলো সুন্দর। দেখেন হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি আবিষ্কার কাদের? এই মিশরীয়দের। তার আরেকটা কাজ করত, প্যাপিরাস গাছ থেকে কাগজ তৈরি করত। কাগজ তৈরি করার পদ্ধতি জানতো কারা? এই মিশরীয় সভ্যতার মানুষ। আর এদের রাজাদের বলা হতো ফারাও। এদের রাজাদের বলা হতো ফারাও। মিশরীয় রাজাদের বলা হতো ফারাও। আর এই যে 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস, এই লিখন পদ্ধতির আবিষ্কার কারা করে? এই মিশরীয় সভ্যতার মানুষজন করে। এখন মিশরীয় সভ্যতা থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, অবশ্যই এই স্লাইডটা থেকেই আসতে হবে, ঠিক আছে? মিশরীয় সভ্যতা থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ এইটা থেকেই আসতে হবে অবশ্যই, কারণ এর বাইরে গুরুত্বপূর্ণ আর তথ্য নেই। ওকে, এখন দেখেন আপনাদের মিশরীয় সভ্যতাটা ক্লিয়ার হলো কিনা এবং এইটার উত্তর আপনারা পারলেন কিনা। ওকে,
ওকে, আপনাদের উপর আমি একটু হলেও আজকে মনক্ষুণ্ণ, কারণ হচ্ছে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসটা শেয়ার করেননি। মাত্র 150 জন ক্লাসটা শেয়ার করেছেন, এটা প্যাথেটিক। ওকে, আশা করি ক্লিয়ার। মিশরীয়রা অনেক সুন্দর হয়, ঠিক আছে, আপনি বিয়ের সময় অবশ্যই মিশরীয় কাউকে খুঁজবেন, মিশরীয়রা অনেক সুন্দর হয়। হ্যাঁ, মিশরের রাজাদের ফারাও বলা হতো। এখন মিশরীয় সভ্যতাটা ক্লিয়ার আশা করছি, এটার উত্তর আপনারা পেরেছেন, মিশরীয়। আর বর্ণমালা আবিষ্কার এদের অবদান ছিল, এইটার উত্তর সবাই পারবে। এখন হায়ারোগ্লিফিক হলো একটা কি, দেখি কয়জন উত্তরটা পারে। 6 এর উত্তরটা সবার পারতে হবে। সব থেকে বেশি পিরামিড সুদানে, সব থেকে বেশি পিরামিড হচ্ছে সুদানে। মিশরীয় সভ্যতা সম্পর্কে আবার ধারণা দিব। মিশরীয় সভ্যতার অবস্থান মিশরে, নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠে মিশরকে বলা হয় নীলনদের দান, এদের রাজাকে বলা হয় ফারাও, আর এদের রানীকে বলা হয় কিউপ্রেট্রাকে বলা হয় সার্পেন্ট অব দ্য নাইল। এদের অবদান ছিল লিখন পদ্ধতি আবিষ্কার, হায়ারোগ্লিফিক, আর এরা হচ্ছে পিরামিড তৈরি করতে পারত, এবং এরা ফিংস তৈরিতে পারদর্শী ছিল। ফিংসটা হচ্ছে মুখটা মানুষের মতো, বাকি বডি হচ্ছে আপনাদের সিংহের মতো, এটা হচ্ছে ফিংস। আর সব থেকে বেশি পিরামিড হচ্ছে সুদানে। ওকে, আর এইটুকু মনে রাখলেই অবশ্যই আমরা এই সভ্যতা থেকে উত্তর করতে পারবো। একটি লিখন পদ্ধতির নাম দ্রুত, এটার উত্তর কি হবে? হায়ারোগ্লিফিক। গুড, যারা শেয়ার করেছেন, তমা আপু আপনি তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। একজন জিজ্ঞাসা করেছেন আমার বাসা কোথায়, আমার বাসা ময়মনসিংহ, বাসা হচ্ছে ময়মনসিংহ। আবার এই কমেন্ট করার জন্য কিন্তু আগের ক্লাসে আমি কিন্তু এই ব্যাখ্যাগুলো এবং পুরো সভ্যতা ক্লিয়ার করে বাকিগুলো কিন্তু পড়াইনি। আবার কিন্তু এমন শুরু করব, ওকে, এই কমেন্টের জন্য যে সময় এতক্ষণ চলে যায় কেন। দেখেন, হায়ারোগ্লিফিক হচ্ছে একটি লিখন পদ্ধতি। এটা দেখেন, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিলেন? এই ব্যাবিলন হচ্ছে কোন সভ্যতা? আমরা আবার দেখব সভ্যতাগুলো, এই যে এতবার চিত্রগুলো একে একে দেখাচ্ছি, এরপরও যদি সভ্যতার অবস্থান ভুলে যান তাহলে আর কিচ্ছু করার নেই, তার মানে আপনাদের ক্লাসে মনোযোগ নেই। ওকে, আমি এইটাই ভেবে নিব যে ক্লাসে আপনাদের মনোযোগ নেই। এই দেখেন, মধ্যপ্রাচ্যে আমরা জানি এই সভ্যতাটা গড়ে ওঠে কোথায়? এই সভ্যতাটা গড়ে ওঠে হচ্ছে সিরিয়া আর হচ্ছে ইরাক, এই অঞ্চলে হচ্ছে এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। এইটার 4টা ভাগের মাঝে, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালোডীয়, এর একটা ভাগের মাঝে হচ্ছে এই ব্যাবিলনীয় সভ্যতার কথা বলা আছে। কিন্তু এই ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান, এটা কারা তৈরি করেছিল, এই স্থপতির নামটা আমাদের জানতে হবে। ওকে, একটু দেখেন, এর ভাগের মাঝে কারা কি কাজ করে আমরা পড়েছিলাম। তার মাঝে অ্যাসিরীয় সভ্যতা এবং ক্যালোডীয়, যারা হচ্ছে ক্যালোডীয়, এই যে ক্যালোডীয় ভাগটা, এই ক্যালোডীয় ভাগের মানুষই হচ্ছে এই ঝুলন্ত উদ্যানটা গড়ে তোলেন। রানী অনেক বেশি বাগান পছন্দ করতেন, তার জন্য হচ্ছে তিনি এই ঝুলন্ত উদ্যানটা নির্মাণ করেন। এটা হচ্ছে ক্যালোডীয় সভ্যতার গুরুত্বপূর্ণ একটা অবদান, যে ঝুলন্ত উদ্যান। এরপর তারা আর কি করে, সপ্তাহকে 7 দিনে যে সপ্তাহ গণনা পদ্ধতি এবং দিনকে 12 জোড়া ঘন্টার সাহায্যে ভাগ করে, 12 জোড়া ঘন্টার সাহায্যে ভাগ করে কারা? এই ক্যালোডীয় সভ্যতার মানুষজন। তাহলে এই সভ্যতার অবস্থান কোথায়? সিরিয়া এবং ইরাক। এবং এই ইরাকের সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমীয়, এবং এই মেসোপটেমীয় সভ্যতারই ভাগ হচ্ছে কয়টা? মেসোপটেমীয় সভ্যতারই ভাগ হচ্ছে কয়টা? 4টা। এই 4টার মাঝে একটা ভাগ হচ্ছে ক্যালোডীয়। এই ক্যালোডীয়রা হচ্ছে কি করে? এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করে, যেটার স্থপতি হচ্ছে কে? আপনারা একটু উত্তর করেন, তারপরে আমি ব্যাখ্যায় বলে দিচ্ছি এটার স্থপতি কে। ওকে, এটার স্থপতি কে? দ্রুত উত্তর করেন, এইটার উত্তর কি হবে?
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানকে গড়ে তুলেছিল? আমি কিন্তু বললাম কারা, ক্যালোডিওরা গড়ে তুলে, আর ক্যালোডিওদের কাজগুলো আমি পড়লাম, বলে দিলাম। এখন আপনারা উত্তর করেন। এটা আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে। আগে আপনারা এখানে ক্লাস করতেন 1.4 1.5 কে, এখন ক্লাস করেন 500-600 জন, এবং পরবর্তীতে আরেকটু কমলে আমরাও ফ্রি ক্লাস কি করে দিব, অফ করে দিব। ঢাকাতে হচ্ছে আজিমপুরে। ওকে, দেখেন এই উত্তরটা হচ্ছে সম্রাট নেবুচাঁদ-নেজার, তিনি হচ্ছে এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটা নির্মাণ করেন। ওকে, পরের প্রশ্ন, নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়? এটার প্রশ্নের ব্যাখ্যা আগের প্রশ্নেই দিয়েছি, উত্তর করে ফেলেন, দ্রুত হলে তো আপনাদের ভালো লাগে, তো দ্রুত করে ফেলেন। হ্যাঁ, এই তথ্যটা সঠিক। 12টি নক্ষত্রপুঞ্জের সন্ধান দেন, 12টি রাশি চক্র সৃষ্টি করেন, এটাই করেন। কি হবে এটার উত্তর? 12 জোড়া ঘন্টায় বিভক্ত করেন কারা? বারো জোড়া ঘন্টায় বিভক্ত করেন কারা? আগের প্রশ্নে এটার ব্যাখ্যা দিয়েছি, এটা আগের প্রশ্নে ব্যাখ্যা দিয়েছি। কারা? রোমানরা করে না, গ্রিকরাও করেনি পড়েছি, পারস্যরাও না, তাহলে এটার উত্তর হচ্ছে ক্যালোডিও। তাহলে নিম্নের কোন সভ্যতার মানুষ 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে? এটা হচ্ছে ক্যালোডিও। হ্যাঁ, যারা খ উত্তর করেছেন গ, তাদের উত্তর সঠিক হয়েছে। দেখেন কোন সভ্যতায় প্রথম চাকার প্রচলন শুরু হয়? চাকার প্রচলন শুরু হয় আমরা জানি হচ্ছে এই যে মেসোপটেমিয়া সভ্যতার একটা গুরুত্বপূর্ণ 3-4টা গুরুত্বপূর্ণ ভাগ, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে ক্যালোডীয়। এই যে 4টা ভাগ, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় আর হচ্ছে ক্যালোডীয়, এই ভাগের মাঝে একটাই হচ্ছে কি আবিষ্কার করে? চাকা আবিষ্কার করে। আপনারা উত্তর করার সময় কম দিচ্ছি, একটু উত্তর করেন, তারপরে আমি ব্যাখ্যায় যাচ্ছি। ওকে, তারপর আমি ব্যাখ্যায় যাচ্ছি, উত্তর করেন, তারপর আমি ব্যাখ্যায় যাচ্ছি। এটার একটু উত্তরটা করেন দ্রুত। আচ্ছা, ওকে, দ্রুত শেষ করবো না কারো কথায়, আপনি উত্তর করেন দ্রুত। দেখেন এই সে সভ্যতা, ব্যাবিলনীয়দের অবদান হচ্ছে আইন সংকলনে, ওদের অবদান হচ্ছে আইন সংকলনে, আর এদের উল্লেখযোগ্য নেতা ছিলেন হাম্বুরাবি। আর ক্যালোডীয়দের অবদান হচ্ছে তারা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, তারা কি করে? ঝুলন্ত উদ্যান, এবং সেই সাথে তারা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এই সপ্তাহকে এবং দিনকে 12 জোড়া ঘন্টার সাহায্যে ভাগ করে। কারা? এই ক্যালোডীয়রা দিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে। 12 জোড়া ঘন্টায় ভাগ করে ক্যালোডীয়রা। তাহলে এই সুমেরীয়দের অবদান কিসে কিসে, এটা একটু দেখি এখন আমরা। এই তো সুমেরীয়দের অবদান হচ্ছে এরা একটা লিখন পদ্ধতি আবিষ্কার করে, এটার নাম হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতি। এটার নাম হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতি, এবং এই লিখন পদ্ধতি একটা মহাকাব্য লিখে, যেটার নাম হচ্ছে গিলগামেশ, যেটার নাম হচ্ছে গিলগামেশ। এবং তারা হচ্ছে প্রথম
চাকার আবিষ্কার করে। চাকা, গাড়ির যে চাকা রয়েছে এই চাকার আবিষ্কার করে কারা? এই সুমেরীয় সভ্যতার মানুষজন। তাহলে এইটার উত্তর কি হবে? কোন সভ্যতার মানুষ চাকার ব্যবহার করে? দেখি এখনো যারা উত্তর করতে বাকি আছে, এখন তো সবাই জেনেই গেছি যে এটার উত্তর কি হবে। যারা এখন উত্তর করেনি দ্রুত। সাধারণ জ্ঞানে আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি, ধন্যবাদ। ঝুলন্ত উদ্যানটা হচ্ছে মানে হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে মানে একদম কি বলে সেটাকে, সম্রাটের যে বাসভবন মানে হচ্ছে সেইটার একদম উচ্চতায় তার রানী পছন্দ করতো বাগান, তার জন্য তিনি হচ্ছে একটা বাগান তৈরি করেন। এটাই হচ্ছে সেই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। ওকে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, প্রশ্নটা একটু কমেন্ট করেন, আমি উত্তর বলে দিচ্ছি। সাধারণ জ্ঞানে আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি, ধন্যবাদ। দেখেন আপনাদের যে এই যে আমি যেই টপিকটা নেওয়ার চেষ্টা করি যেন এই টপিক থেকে প্রশ্ন আসলে এর বাইরে আসার কোনো সম্ভাবনা না থাকে। ওকে, তো এইটাই আমি চেষ্টা করি। ওকে, দেখেন এইটার উত্তর আপনারা পেরেছেন সবাই। এটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, এটা হচ্ছে সুমেরীয়। ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে? ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে? এটার উত্তর করে ফেলেন। ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে? হ্যাঁ, এই টপিকটা গুরুত্বপূর্ণ এবং দুইটা টপিক আজকে আমরা শেষ করবো। একটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, আরেকটা হচ্ছে আপনার যে সভ্যতার অংশ আছে। আমি পরে একটু রিটেন পার্টের মতো পড়াবো কিছুক্ষণ, সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এর বাইরে সভ্যতা থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবেন। এটা দেখেন, ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে? দ্রুত উত্তর করেন। ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে? অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এইটার উত্তর করে ফেলেন দ্রুত। ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে? ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে? প্রথম যদি লিখিত শব্দটা উল্লেখ থাকে, লিখিত আইন প্রণেতা, তাহলে অবশ্যই সেটা হবে হাম্বুরাবি। লিখিত আইন প্রণেতা সেটা হবে হাম্বুরাবি, লিখিত যদি অপশনে থাকে। আর যদি লিখিত না থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে উরনামু, যেটা হচ্ছে সুমেরীয় সভ্যতার একজন, তিনি হচ্ছে আইন প্রণয়ন সংকলন করেন, কিন্তু সেটা লিখিত না। তাহলে এইটা হচ্ছে হাম্বুরাবি। যারা এতক্ষণ উত্তর করলেন, হাম্বুরাবি হচ্ছে কোন সভ্যতার? ব্যাবিলনীয় সভ্যতার। ব্যাবিলনীয় সভ্যতার তিনি হচ্ছে হাম্বুরাবি। তাহলে এটার উত্তর হচ্ছে হাম্বুরাবি। দেখেন তারপর বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি? এইটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি যে এই সভ্যতা হচ্ছে অবস্থান কোথায়, ভাগ কয়টা, সবগুলো আমি আলোচনা করেছি। দেখেন বিশ্বের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি? হ্যাঁ, অবশ্যই অফ করবো না যদি আপনাদের আগ্রহ থাকে। আপনাদের আগ্রহ তো দিন দিন কমতেছে। ওকে, দেখেন বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা, এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এর মানে হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। এটা হচ্ছে সেচ নির্ভর বা কৃষি নির্ভর অর্থনীতির একটা সভ্যতা, যেটা দুইটা নদী, একটা হচ্ছে ফুরাত আর একটা হচ্ছে টাইগ্রিস, যার আরেক নাম হচ্ছে দজলা আর হচ্ছে ইউফ্রেটিস। এই দুই নদীর মিলিত ধারা হচ্ছে সাত ইল আরব, যেটা নিয়ে হচ্ছে আরব আর হচ্ছে
যেটা নিয়ে হচ্ছে ইরাক ইরান যুদ্ধ হয়, আপনারা জানেন। তাহলে এইটার উত্তর হচ্ছে মেসোপটেমিয়, এটার উত্তর হচ্ছে মেসোপটেমিয়। তারপর মেসোপটেমিয় সভ্যতার বেশিরভাগ এলাকা বর্তমান কোন দেশে? দেখেন মেসোপটেমিয় সভ্যতার আমি অবস্থানটাই পড়লাম তখন কোথায়, যে হচ্ছে এটা হচ্ছে আফ্রিকা, এই অংশ জুড়ে হচ্ছে ইউরোপ, আর এই অংশ হচ্ছে মধ্যপ্রাচ্য, আর এদিকে দক্ষিণ এশিয়া। তো এই মধ্যপ্রাচ্যের সব থেকে বেশি অঞ্চল জুড়ে যেটা, সেটা হচ্ছে মেসোপটেমিয়। কোন অঞ্চল জুড়ে? সিরিয়া আর হচ্ছে ইরাক। এই ইরাকটা জুড়ে হচ্ছে সব থেকে বেশি অংশ জুড়ে হচ্ছে মেসোপটেমিয় সভ্যতার বেশিরভাগ অংশ। এইটা নিয়ে হচ্ছে ধার দেওয়া যাবে না, কারণ আমারটা ধার দিলে আপনারা বাংলাতে ফেল, ইয়েতে ফেল করবেন, বাংলা তারপর হচ্ছে ম্যাথে ফেল করবেন। আমার ব্রেন যদি ধার দেই তখন সাধারণ জ্ঞান দিয়ে কিছু হবে না। দেখেন মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? এটা হচ্ছে ইরাকে। এটা বেশি অংশ হচ্ছে ইরাকে। আগে আলোচনা করেছি হচ্ছে ইরাকে বেশি অংশ জুড়ে হচ্ছে মেসোপটেমিয় সভ্যতা, এই অংশ জুড়ে। হ্যাঁ, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী। এরপর আমি একটু সভ্যতার আলোচনায় যাব। ওকে, আমার মানে সব প্রশ্নে তো আর পুরো সভ্যতা আলোচনা করিনি, অনেকগুলো সভ্যতা বাকি আছে, সেগুলো একটু আলোচনা করে পরে আমরা যাব বাকিটায়। ইরাকের, আমি এর জন্য একটু তাড়াহুড়া করতেছি যেন এই টপিক থেকে প্রশ্নটা আসেই, যদি আসলে আপনারা সবাই পারেন। দেখেন ইরাকের প্রাচীন নাম কি? পারস্য, মেসোপটেমিয়া, বাগদাদ, ফরমুজা। ফরমুজা হচ্ছে তাইওয়ানের পুরাতন নাম, ফরমুজা হচ্ছে তাইওয়ানের পুরাতন নাম। আর পারস্য হচ্ছে ইরানের পুরাতন নাম, ইরান। পারস্য হচ্ছে ইরানের পুরাতন নাম। এরপর আবিসিনিয়া, আবিসিনিয়া হচ্ছে ইথিওপিয়ার পুরাতন নাম, আবিসিনিয়া হচ্ছে ইথিওপিয়া। আন্দালুসিয়া, এটা হচ্ছে স্পেন। আন্দালুসিয়া হচ্ছে স্পেনের পুরাতন নাম। কার পুরাতন নাম? স্পেনের পুরাতন নাম। তারপর দেখেন আপার বোল্ট, আপার বোল্ট হচ্ছে বার্কিনা ফাসোর পুরাতন নাম, বার্কিনা ফাসোর পুরাতন নাম। তারপর চীনের পুরাতন নাম হচ্ছে ক্যাথে, জাপানের হচ্ছে নিপ্পন, জাপানের পুরাতন নাম হচ্ছে নিপ্পন। আর বেইজিং এর পুরাতন নাম হচ্ছে, এটাও পরীক্ষা আসে, বেইজিং এর হচ্ছে পিকিং, বেইজিং এর হচ্ছে পিকিং। ওকে, এগুলো একটু মনে রাখবেন, এই পুরাতন নামগুলো পরীক্ষায় আসে। আর ডয়েচল্যান্ড হচ্ছে জার্মানির পুরাতন নাম। তাহলে ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়। এখন আসেন একটু জাস্ট 10 মিনিট টাইম নিব। ওকে, 10 মিনিট টাইমে আপনার সভ্যতা বাকি যেগুলো আছে এগুলো আমরা একটু শেষ করব। একটু মনোযোগ দিবেন, সর্বোচ্চ মনোযোগ দিবেন, এখন সর্বোচ্চ মনোযোগ দিবেন। দেখেন সর্বোচ্চ মনোযোগ দিবেন, আমরা বাকি যে সভ্যতাগুলো পরীক্ষা আসার মতো সব আমরা শেষ করে ফেলবো এখনই। দেখেন যেগুলো বাদ রয়েছে এই সভ্যতাগুলো আলোচনা করব। ওকে, দেখেন যেই সভ্যতাগুলো বাদ রয়েছে এইগুলো আমি আলোচনা করব দ্রুত। এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে মধ্য আমেরিকা। ওই যে দেশগুলোর নাম শুনেননি, বেলিজ, গুয়েতেমালা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়া, কোস্টারিকার হচ্ছে পানামা। এই অঞ্চলে একটা সভ্যতা রয়েছে, এই সভ্যতার নাম হচ্ছে মায়া সভ্যতা। কি সভ্যতা? মায়া সভ্যতা। এই অঞ্চলে যে সভ্যতাটা, এই সভ্যতাটার নাম হচ্ছে মায়া সভ্যতা। কোথায়? এই যে মধ্য আমেরিকা অঞ্চল, বেলিজ, গুয়েতেমালা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়া, কোস্টারিকার হচ্ছে পানামা। এই অঞ্চলে যে সভ্যতাটা, এইটার নাম হচ্ছে মায়া সভ্যতা। তারপর ইউএস এর নিচে ঠিক এই অংশ জুড়ে যে দেশটা, এটার নাম হচ্ছে মেক্সিকো।
মেক্সিকোতে যেই সভ্যতাটা গড়ে ওঠে এটার নাম হচ্ছে আজটেক সভ্যতা। মনে রাখবেন এই সভ্যতাগুলোর অবস্থান কোথায়? আজটেক সভ্যতার অবস্থান হচ্ছে কোথায়? মেক্সিকোতে। কোথায়? মেক্সিকোতে। ওকে, এরপর আসেন, এইখানে হচ্ছে পেরু। এই অংশ জুড়ে যে দেশটা এটার নাম হচ্ছে পেরু। পেরুতে একটা সভ্যতা রয়েছে, এটার নাম হচ্ছে ইনকা সভ্যতা। পেরুতে যে সভ্যতা এটার নাম হচ্ছে ইনকা সভ্যতা, এবং ইনকা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ নগরী হচ্ছে মাচু পিচ্চু। ইনকা সভ্যতার নগরীটার নাম হচ্ছে মাচু পিচ্চু, এটাও একটু মনে রাখবেন। তাহলে পেরুতে যে সভ্যতা ইনকা, মধ্য আমেরিকায় যেটা মায়া সভ্যতা, আর মেক্সিকোতে যেটা সেটা হচ্ছে আজটেক সভ্যতা। ওকে, মনে রাখবেন। এরপর এই সভ্যতাগুলো গেল আমাদের। এরপর আসেন ইরান। এই অংশ জুড়ে হচ্ছে ইরান। এই অংশটুকু জুড়ে হচ্ছে ইরান। এই ইরানকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে এটা হচ্ছে পারস্য সভ্যতা। যে সভ্যতা এটার নাম হচ্ছে পারস্য সভ্যতা, আর পারস্য হচ্ছে ইরানের পুরাতন নাম। এখানে সভ্যতা সম্পর্কে আমরা জানবো, এদের একটা ধর্মমত ছিল যেটা হচ্ছে জরুথ্রুসবাদ। এরা হচ্ছে মৃতের সৎকারের জন্য চিল ঘর ব্যবহার করত। কারা? এই পারস্য সভ্যতার যে জরুথ্রুসটা রয়েছে তারা এটা ব্যবহার করত, মৃতের সৎকারের জন্য চিল ঘর ব্যবহার করত। ওকে, তারপর এইখানে হচ্ছে চৈনিক সভ্যতা। এই চীনের হুয়াংহো আর হচ্ছে ইয়াংসি কিয়াং নদীর অববাহিকায় যে সভ্যতাটা গড়ে ওঠে এটার নাম হচ্ছে চৈনিক সভ্যতা। এই সভ্যতাটা হচ্ছে চীনকে কেন্দ্র করে গড়ে ওঠে। চীনের হুয়াংহো এবং ইয়াংসি কিয়াং নদীর অববাহিকায়। নতুন একটা হচ্ছে, হ্যাঁ, কয়দিন আগে এটা সাম্প্রতিকের, আপনারা যারা সাম্প্রতিক, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে রেখেছিলাম। আপনারা যারা হচ্ছে সাম্প্রতিক নিয়ে হচ্ছে বেশি ভাবেন, এই যে যিনি বলেছেন হচ্ছে সাম্প্রতিক পরীক্ষায় আসছিল, এটা আমি পেজে দিয়ে রাখছিলাম আমার পেজে। আপনারা সাম্প্রতিক পড়ার ক্ষেত্রে সবসময় হচ্ছে আপনারা হচ্ছে অনেক বই থেকে পড়ার চেষ্টা করেন, যেটার ফলে আপনাদের কি হয়, অনেক বেশি সময় ক্ষেপণ হয়। এই সময় ক্ষেপণ যেন না হয় এর জন্য আমি প্রত্যেকদিন 2টা করে এমসিকিউ আমি আপনাদের জন্য দিয়ে রাখি। এখান থেকে গিয়ে একটু কষ্ট করে সেগুলো পড়ে নেবেন। এখান থেকে ইউনিভার্সাল জিকেতে গিয়ে আপনারা এই সাম্প্রতিকটা পড়ে নেবেন। এই পেজ থেকে গিয়ে আপনারা সাম্প্রতিকটা পড়ে নেবেন প্রত্যেকদিন একটু কষ্ট করে, দেখবেন আর কোনো জায়গা থেকে সাম্প্রতিক আপনাদের পড়ার দরকার নেই। যিনি বললেন এই প্রশ্নের উত্তরটাও এখানে রয়েছে। ওকে, এই প্রশ্নের উত্তরটাও রয়েছে। এখান থেকে গিয়ে সুন্দর করে ইউনিভার্সাল জিকেতে গিয়ে আপনারা সাম্প্রতিক গুলো পড়ে ফেলবেন, তাহলে আর সাম্প্রতিক অন্য কোথাও থেকে পড়ার দরকার নেই। ওকে ওকে, দেখেন তারপর যেখানে ছিলাম আমরা, চৈনিক সভ্যতা, হুয়াংহো আর ইয়াংসি কিয়াং নদীর অববাহিকায় এই সভ্যতাটা গড়ে ওঠে। এরপর যে সভ্যতাটা আমরা পড়বো এটা হচ্ছে হিব্রু সভ্যতা। এইখানে যে দেশটা এটা হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে ওঠে এটা হচ্ছে হিব্রু সভ্যতা। হিব্রু কিন্তু একটা ভাষা, একটা সেমিটিক ভাষা। এটা হচ্ছে একটা সভ্যতা। এদের অবদান হচ্ছে কিসে? এরা হচ্ছে প্রথম একেশ্বরবাদী ধর্মমতের প্রচার করে। কারা? এই হিব্রু সভ্যতারা। ওকে, এই হিব্রু সভ্যতারা। ওকে, যারা পড়েন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা লিখছেন আমি পড়ি গিয়ে, তাহলে আর পড়া লাগবে না কোথা থেকে। তাহলে এখানে হচ্ছে হিব্রু সভ্যতা। এরপর এই যে আমরা জুতার মতো অংশ দেখি ইউরোপের, এই যে জুতার মতো অংশটুকু দেখি, এইটা হচ্ছে, এই অংশটুকু হচ্ছে রোম, ইতালির টিবের নদীকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে ওঠে এটা হচ্ছে রোমান সভ্যতা। এই সভ্যতার নাম হচ্ছে রোমান সভ্যতা। কি সভ্যতা? রোমান সভ্যতা। তো এই রোমান সভ্যতা, এই রোমান সভ্যতা উল্লেখযোগ্য যে শাসক ছিলেন সে হচ্ছে জুলিয়াস সিজার। তিনি বলেন, মানে একটা উক্তি বলেন হচ্ছে, এলাম দেখলাম জয় করলাম। হ্যাঁ, পিডিএফে থাকবে। হ্যাঁ, আন্তর্জাতিক পড়াচ্ছি। ওকে, আন্তর্জাতিক পড়াচ্ছি। ওকে, দেখেন তারপর এই সভ্যতাগুলো আমাদের গেল। হিব্রু সভ্যতা,
তারপরে হচ্ছে রোমান সভ্যতা, আর বাকিগুলো আমরা পড়েছি। এখানে হচ্ছে মিশরীয় সভ্যতা, তারপরে এখানে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতাগুলো পড়লে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় সভ্যতা থেকে উত্তর করতে পারবো। এখন আসেন পরের প্রশ্নে যাই। মাউরি ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বসবাস করে? পৃথিবীর যে গুরুত্বপূর্ণ ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে এইগুলো আমরা একটু দেখবো এখন। হ্যাঁ, এরপর আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীটা পড়বো। এখন দ্রুত সময়ের ভিতরে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীগুলা পড়বো। দেখেন মাউরি কোথায় বসবাস করে, মাউরি। এছাড়াও বিশ্বের যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে এইগুলো আমরা পড়বো। দেখেন বিশ্বের যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো রয়েছে, দেখেন দ্রুত সময়ের ভিতরে আমরা শেষ করব। ইউরোপ, আর উপরে হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ। অস্ট্রেলিয়া, আর এই পাশটা হচ্ছে নিউজিল্যান্ড। তো দেখেন এই পুরো পৃথিবীর কোথায় কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে এগুলো আমরা একটু সুন্দর করে শিখবো। এখানে হচ্ছে আমেরিকা, এই অংশ জুড়ে হচ্ছে আমেরিকা। তো আমেরিকার যে ক্ষুদ্র নিগোষ্ঠীটা পরীক্ষায় আসে, আমেরিকার প্রাচীন আদি অধিবাসী এরা হচ্ছে রেড ইন্ডিয়ান। তো তারা কে? রেড ইন্ডিয়ান। তারা হচ্ছে কারা? রেড ইন্ডিয়ান। তাহলে এই যে আমেরিকার, ইউএস এর আদিম অধিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান। কি বলা হয়? রেড ইন্ডিয়ান। তারপর এই দেশটা হচ্ছে ভারত। তো ভারতের আদি অধিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠী কারা? টুডা, নাগা, আর হচ্ছে দ্রাবিড়। এরা হচ্ছে ভারতের ক্ষুদ্র নিগোষ্ঠী, টুডা, নাগা এবং দ্রাবিড়। আর এই অংশ জুড়ে হচ্ছে পাকিস্তান, এই অংশ জুড়ে হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে আফ্রিদি। কারা? আফ্রিদি। এরপর আসেন এই অংশ জুড়ে হচ্ছে চীন। এই চীনের যে ক্ষুদ্র নিগোষ্ঠী এরা হচ্ছে জিনজিয়ান প্রদেশে থাকে, এদের হচ্ছে উইঘুর। মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী, এদেরকে বলা হয় উইঘুর। উইঘুর ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বসবাস করে? চীনে বসবাস করে। উইঘুর ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায়? চীনে। আর এই যে মধ্য আফ্রিকা, এই মধ্য আফ্রিকা একটা ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে, এরা হচ্ছে পিগমি। পিগমি এরা হচ্ছে পৃথিবীর সব থেকে খর্বকায় ক্ষুদ্র নিগোষ্ঠী। কি ক্ষুদ্র নিগোষ্ঠী? খর্বকায়। তারপর রুয়ান্ডা, বুরুন্ডি, এই অংশ জুড়ে হচ্ছে রুয়ান্ডা এবং বুরুন্ডি। এই রুয়ান্ডা বুরুন্ডির বিবাদমান দুইটা ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে হুত, টুটসি। হুত, টুটসি এই দুইটা ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে কোথায়? এই রুয়ান্ডা বুরুন্ডিতে বসবাস করে। এরপর এখানে হচ্ছে বতসোয়ানা। এই বতসোয়ানা যে ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে এরা হচ্ছে বুশম্যান। বুশম্যান ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে বতসোয়ানাতে। তারপর অস্ট্রেলিয়ার আদি অধিবাসী হচ্ছে অ্যাবরিজিন। অ্যাবরিজিন। আর এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। তাহলে আমাদের এই প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে মাউরি ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বসবাস করে? ওকে, এটা হচ্ছে মাউরি। দেখেন এই যে যেভাবে যে অঞ্চলে যারা বসবাস করে এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। ওকে, আমার এখানে কমেন্টগুলো সবসময় শো করে না, এটাতে প্যারা হয়ে যায়। ওকে, অনেক সময় শো করে মানে হচ্ছে দেখায় সামনাসামনি আসে, বাকিগুলো অনেক সময় আসে না, এর জন্য প্যারা হয়ে যায়। ওকে, যারা প্রশ্ন করেন তারা কয়েকবার করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। যারা প্রশ্ন করেন তারা কয়েকবার করবেন। এরপর এইটার উত্তর তাহলে কোনটা হচ্ছে? এটার উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের বলা হয় মাউরি। এরপর আরো যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো বাকি আছে এইগুলো জাস্ট আমরা একটু দেখি। দেখেন ভারতের ঠিক উপরে
এই জায়গায় হচ্ছে নেপাল। নেপালের যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তারা হচ্ছে গুর্খা। নেপালের ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে গুর্খা। আর হচ্ছে শেরপা। নেপালের হচ্ছে গুর্খা এবং শেরপা নেপালের ক্ষুদ্র নিগোষ্ঠী। আর বাংলাদেশের ঠিক নিচে মায়ানমারে, এই মায়ানমারের যে ক্ষুদ্র নিগোষ্ঠী এরা হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা হচ্ছে মায়ানমারের ক্ষুদ্র নিগোষ্ঠী। রোহিঙ্গা কাদের ক্ষুদ্র নিগোষ্ঠী? মায়ানমারের ক্ষুদ্র নিগোষ্ঠী। তারপর বাকি যেগুলো আরো পরীক্ষায় আসে, যেমন ইউরোপের যে নর্ডিক অঞ্চলে রয়েছে নরওয়ে, এদেরটা আমাদের পড়তে হবে ভাইকিং। ইউরোপের এই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এর উপরে ডেনমার্কের উপরে হচ্ছে নরওয়ে। এই নরওয়ের যে ক্ষুদ্র নিগোষ্ঠী এরা হচ্ছে ভাইকিং। শেষ। মোটামুটি এইগুলোই পরীক্ষায় বারবার আসে। ওকে, এইগুলোই পরীক্ষায় বারবার আসে। ওকে, আশা করি আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠীটা ক্লিয়ার হয়েছে। ক্ষুদ্র নিগোষ্ঠীটা ক্লিয়ার হয়েছে আশা করছি। যাদের ক্লিয়ার হয়নি তারা একটু আমাকে বলেন। ওকে, যাদের ক্লিয়ার হয়নি জাস্ট একটু আমাকে বলেন। আর একটা ক্ষুদ্র নিগোষ্ঠী জাস্ট পড়বেন, সেইটা হচ্ছে আপনার, কোনটা পড়বো আমরা, সেটা হচ্ছে কুর্দি। এই যে মধ্যপ্রাচ্যের উপরে ইউরোপের দেশ তুরস্ক, এই তুরস্কের হচ্ছে কুর্দি। কুর্দি যাযাবর জাতি, এরা হচ্ছে কুর্দি। এই হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী আর সভ্যতা। এখন যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ এটা থেকে আপনারা সবাই উত্তর করতে পারবেন। এই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে সবাই উত্তর করতে পারবেন। ক্ষুদ্র নিগোষ্ঠী এবং লাস্ট প্রশ্ন, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সভ্যতা। দেখি এই প্রশ্নের উত্তরটা করে ফেলেন, এটা সবাই পারবেন। আর এই ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য আছে যেটা আপনারা জানেন অনেকেই। এটা আপনারা জানেন অনেকেই। এই ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য আছে, দেখি কে এটা জানেন। আমি বলে দিব, না জানলে সমস্যা নেই। লাস্ট প্রশ্ন। হ্যাঁ, পাকিস্তানের ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম হচ্ছে আফ্রিদি। ও আরেকবার বলবো, এটার উত্তর করতে থাকেন, আরেকবার বলতেছি। দেখেন, ভারতের ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে টোডা, নাগা এবং দ্রাবিড়। চীনের হচ্ছে উইঘুর। আফ্রিদি হচ্ছে পাকিস্তানের। নেপালের হচ্ছে গোর্খা এবং শেরপা। তারপর পিগমি হচ্ছে মধ্য আফ্রিকার। এবং হুট টুটসি হচ্ছে রুয়ান্ডা বুরুন্ডির একটা বিবাদমান দুইটা জাতি। এরপর বুশম্যান হচ্ছে বতসোয়ানার ক্ষুদ্র নিগোষ্ঠী। রোহিঙ্গা হচ্ছে মায়ানমারের। অ্যাবরিজিন হচ্ছে অস্ট্রেলিয়ার। আর নিউজিল্যান্ডের হচ্ছে মাউরি। ইউএস এর হচ্ছে রেড ইন্ডিয়ান। আর নরওয়ের হচ্ছে ভাইকিং। আর কুর্দি হচ্ছে তুরস্কের। এনাফ, এই কয়টা পড়লে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। আচ্ছা, নাম পড়ি না, নাম পড়ি অনেকেরই পড়ি, যখন সময় পাবো সবারটাই পড়বো। নিতাই চন্দ্র রায়, এটা হচ্ছে জবের কোচিং এর। তুমি তো আমার সরাসরি স্টুডেন্ট, তো ওই পেজের ক্লাসগুলো, আমাদের যে ক্লাসগুলো হবে ওইটার পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব বা তোমাকে আমি ইনবক্স করে দিব। নিতাই চন্দ্র রায়, ওকে। দেখো, এই হচ্ছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী। দেখেন এখন এইটার উত্তর কি হবে? টোডা, নাগা, দ্রাবিড় কোন দেশের? এই ক্ষুদ্র নিগোষ্ঠী, একমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী টোডা, এরা হচ্ছে একসাথে অনেকগুলো স্বামী রাখতে পারে। আমাদের সমাজে প্রচলিত হচ্ছে পুরুষরা একসাথে কয়টা বিয়ে করতে পারে? 4টা। কিন্তু এদের সমাজ ব্যবস্থায় হচ্ছে নারীরা একসাথে অনেকগুলো বহু স্বামী রাখতে পারে। কাদের? টোডাদের। তাহলে এরা কোন দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী? পিগমি হচ্ছে মধ্য আফ্রিকার। হ্যাঁ, এখন নোট করলে দেখে দেখে পড়লে আপনাদের মনে থাকবে আশা করছি। ওকে, হ্যাঁ, এটার উত্তর হচ্ছে ভারত। সবাই এটার উত্তর করেছেন। দেখেন, আজকের ক্লাসে এখন যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই সময়ের ভিতরে হচ্ছে গ্রুপে জয়েন হয়ে নিতে পারবেন। তো দেখেন, প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক যে সার্কুলারটা হয়েছে আপনারা সকলেই জানেন। এই জায়গায় হচ্ছে আমরা যারা এই যে 5 জন শিক্ষক রয়েছে এদের আন্ডারে হচ্ছে আপনারা 90টি পরীক্ষা, 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক এবং ক্লাস পাচ্ছেন কয়টা?
80টি। মূল ফি হচ্ছে 2799 টাকা, 50% ডিসকাউন্টে আপনারা 1399 টাকায় এখন কি ভর্তি হতে পাচ্ছেন। তো যারা এই মুহূর্তে হচ্ছে ভর্তি হবেন তারা এই মুহূর্তে হচ্ছে জাস্ট টাকাটা পাঠিয়ে বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি করে আপনারা লাস্ট 2 ডিজিট বললে হচ্ছে গ্রুপে আপনাদের কি করা হবে, এখনই অ্যাড করে দেওয়া হবে লাইভেই। যারা ভর্তি হবেন দ্রুত। আর কোনো প্রশ্ন থাকলে, পুরো ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করতে পারেন আমাকে, ওকে। আর যারা ভর্তি হবেন দ্রুত সময়ের ভিতর হচ্ছে টাকা সেন্ড মানি করে আপনারা কি করবেন, আমাকে বললেই হবে। আমি এখন লাইভে থাকবো, আমাকে বললেই আমি কি করব, আপনাদের অ্যাড করে দিব সিক্রেট গ্রুপে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে এই বিষয়ে প্রশ্ন রয়েছে। বুশতান না, সেটা হচ্ছে বুশম্যান। বুশম্যান ক্ষুদ্র নিগোষ্ঠী, বুশম্যান। বুশম্যান ক্ষুদ্র নিগোষ্ঠী। হ্যাঁ, আমাদের দেশে একসাথে অনেকগুলো বউ রাখতে পারে, কিন্তু টোডা জাতিগোষ্ঠী এরা হচ্ছে একসাথে অনেকগুলো হাজবেন্ড রাখতে পারে, ওকে। আমাদের কোনো এক্সাম বেস নিগোষ্ঠীর চিত্রটা একটু দেখান। এই তো ক্ষুদ্র নিগোষ্ঠীর চিত্র হচ্ছে এইটা, বৎসনিয়ানা, বৎসনিয়ানা। মাশাআল্লাহ, ক্লাসটা অনেক দারুণ লাগলো। রিভিউ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকেই। আপনার এরকম দারুণ ক্লাসগুলো পেতে হলে অবশ্যই স্যার এইগুলো মনে রাখার, এই যে মানচিত্র দেখে ওই জায়গাগুলোতে গিয়ে আপনার মুখস্থ রাখতে হবে। এইগুলো হচ্ছে আপনি দেখবেন মানচিত্র যদি আপনার ধারণা থাকতো, আমি তো এই তথ্যগুলো মুখস্থ করিনি, জাস্ট আমি কি করেছি, এই তথ্যগুলো মানচিত্র অঞ্চল দেখলে আমার এইগুলো মনে হয়। যিনি ভর্তি হতে চান লিখেছেন, তিনি হচ্ছে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করে লাস্ট 2 ডিজিটটা হচ্ছে ইনবক্স করলেই আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে নিব। আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস লিখেছেন একজন, ধন্যবাদ। আমার ক্লাস কবে আবার? মৃদুল স্যারের ক্লাস মানে আগুন শিক্ষার মান। অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাসগুলো আপনারা আগেই পেয়ে যাবেন, নোটিফিকেশন দিয়ে স্যার পোস্ট করে রাখবে। তাহলে আমার ক্লাসগুলো ফ্রাইডেতে হয়, আউটস্ট্যান্ডিং ক্লাস। আমার ক্লাসগুলো ম্যাক্সিমাম টাইম ফ্রাইডেতে হয়, ওকে, ম্যাক্সিমাম টাইম ফ্রাইডেতে হয়। ম্যাক্সিমাম ক্লাসগুলো হচ্ছে ফ্রাইডেতে হয়। এখন যারা ভর্তি হবেন দ্রুত সময়ের ভিতরে হচ্ছে সেন্ড মানি করে হচ্ছে ইনবক্সে লাস্ট 2 ডিজিটটা আপনারা ইনবক্স করলে আপনাদের দ্রুত সময়ের ভিতরে হচ্ছে ভর্তি নেওয়া হবে। আর আজকের পর আশা করি সভ্যতা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আবার আমার ক্লাসের অপেক্ষায় থাকবো। অসংখ্য ধন্যবাদ, সবাই থাকবেন। আর যেটা বলেছি আপনাদের, ওখান থেকে অবশ্যই আপনারা সাম্প্রতিকটা পড়ে নেবেন, তাহলে আপনাদের আর সাম্প্রতিক নিয়ে সমস্যা থাকবে না। আবার কবে পাবো স্যার? শুক্রবারে আমার ক্লাসগুলো হয়। আমি ফ্রাইডেতে না, আমি ঢাকাতেই থাকি হচ্ছে ফ্রাইডে এবং হচ্ছে মানডেতে মনে হয় ঢাকায় থাকি।
আজ যিনি নতুন ছিলেন অবশ্যই তিনি পরের ক্লাসগুলোতে উপস্থিত থাকবেন। ওকে, আর যারা ভর্তি হবেন তারা হচ্ছে ওই যে রকেট নাম্বার, রকেট নগদ এবং ডাচ বাংলার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বিকাশ, এইটাতে ইনবক্স মানে সেন্ড মানি করে আপনি হচ্ছে ইনবক্সে 2 ডিজিট বলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। আমি হচ্ছে সবসময় এই আইডি ইউজ করি না, শুধুমাত্র ওই পেজেই থাকি। যিনি জিজ্ঞাসা করেছেন আইডি কোনটা, আমি সবসময় পেজেই থাকি। পেজে নক করলে আপনাদের সকল ডাউট, সকল কিছু আমি সলভ করে দিতে পারবো ওখানে। ওকে, এইটা লিখলেই পেয়ে যাবেন। ওকে, এটা দিয়ে এখানে আমাকে যত ডাউট আছে আপনারা সলভ করতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন সবাই। ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি কমেন্টগুলো দেখতেছি এখন। ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, পিডিএফ গুলো আপনারা ক্লাসের পর পেয়ে যান, তো গ্রুপে আপলোড দেওয়া হয়। ওকে, আপনাদের আর কোনো প্রশ্ন নেই আশা করছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। যারা লাস্ট টাইমে এখনো ভর্তি হতে চান তারা হচ্ছে বিকাশ নগদ রকেটে এই নাম্বারে সেন্ড মানি করে লাস্ট 2 ডিজিট হচ্ছে ইনবক্স করলে আপনার গ্রুপে অ্যাড দিয়ে দেওয়া হবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।